সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শামীম রেজা। শামীম, স্বাগত আপনাকে। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখছি, আজকালের মধ্যে নির্বাচনের তফসিল, প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা, মানবজীবী নির্বাচনী জোট নিয়ে নানা হিসাব নিকাশ, ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন, আমার দেশ পোশাক খাতে রক্তক্ষরণ, তরুণদের রাজনৈতিক মোর্চা স্বাগত, কালের কণ্ঠ, ভোটের ট্রেনের বাঁশি বাজছে, 100 বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি, আমাদের সময়ে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ নিয়েই ঘোষণা করা হচ্ছে তফসিল, আরপিও মাথায় রেখে আসন সমঝোতা চায় বিএনপি, কালবেলা দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক, রসিদ দিয়ে ঘুষের ফান্ড, ছাড়পত্র ছাড়াই ফ্লাইটে ওঠার অনুরোধ, দেশ রূপান্তর, দেশে মানবাধিকারের উদ্বেগ, মাঠ প্রশাসন সাজানোর কাজ শেষ জনপ্রশাসনের, সময়ের আলো 8 দলের জোটে আসন ভাগ নিয়ে উত্তাপ, নারীদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু, খবরের কাগজ, রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ আজ, তারপর তফসিল ঘোষণা, ভ্যাট ফাঁকি হাজার কোটি টাকা, ইনকিলাব ভোটের জোয়ারে ভাসছে দেশ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, সংগ্রাম, তফসিল ঘোষণার পর দুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, সরকারের সিদ্ধান্ত, গোয়েন্দা কর্মকর্তারা যা বলতো চ্যানেলগুলোতে সেই স্ক্রল যেত, আলোকিত বাংলাদেশ, অনভিজ্ঞ রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে কঠিন পরীক্ষা ইসি, প্রস্তুতি শেষ, তফসিলের অপেক্ষা, করতোয়া তফসিলের অপেক্ষা, জনগণ কথার ফুলঝুরি পছন্দ করে না, রিলিসান, বিএনপি গ্রেপলস উইথ 3 মেজর চ্যালেঞ্জেস অ্যাহেড অফ পোলস, শিরোনাম দেখলাম, যে শিরোনাম সবকটাতেই আছে তফসিল আজকালের মধ্যেই। তফসিল ঘোষণা তো আপনার এবারের তফসিলের দুটো জিনিস থাকছে, একটা গণভোটও থাকছে আর একটা সাধারণ ভোটও থাকছে। তো মজার ঘটনা হচ্ছে যে অভ্যুত্থানের অন্যতম শক্তি এনসিপি এখনও কিন্তু আপনার জুলাই সনদে সই করেনি, এর মধ্যে দিয়েই কিন্তু তফসিল ঘোষণা হতে যাচ্ছে। কীভাবে দেখছেন? রাজনীতি পর্যবেক্ষণ করলে এটা যথেষ্ট আকর্ষণীয় এবং কৌতূহল জাগানোর, যদিও এই মুহূর্তে বহুল প্রত্যাশিত তফসিল নিয়ে আমরা সবাই ব্যস্ত এবং এটা স্বাভাবিক। নতুন যখন এজেন্ডা আসে গণমাধ্যম, সে তো আর প্রতিদিন পুরনো এজেন্ডা সামনে আনতে পারে না, নতুন নতুন বিষয়ে তাকে প্রতিবেদন দিতে হয়, আলোচনা করতে হয়। কিন্তু আমরা যে দীর্ঘ সময় ব্যয় করলাম একটা সম্মতিতে পৌঁছাতে, একটা সনদ তৈরি করাতে, এবং আপনি যদি শুরু থেকে একটু স্মরণ করেন যে আজকে যারা এনসিপি গঠন করেছেন সেই তরুণরাই তো অগ্রভাগে ছিলেন এই জুলাই আন্দোলনের, বাকি দলের সদস্যরাও ছিলেন, তারা যুক্ত ছিলেন, সমর্থন দিয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। কিন্তু এজেন্ডা যদি বলা হয় এই অর্থে যে এই সংস্কার করতে হবে এবং এটার আনুষ্ঠানিকতার একটা বিষয় কি কি থাকবে, সেটা অনেক আলাপ আলোচনার পরে নিঃসন্দেহে শুরুতে যা ছিল সেই অবস্থায় কখনোই থাকে না। তো তাদের দাবিটাই তো প্রধান ছিল এবং এটা তাদের দাবির প্রেক্ষিতেই এটার আলোচনা শুরু। এরপরে তো তারা নিজেরাও দল গঠন করেছেন যথেষ্ট দ্রুত সময়ের মধ্যে। কিন্তু তারাই যদি স্বাক্ষর না করেন তাহলে এটার আমি বলছি না যে বৈধতা নষ্ট হয় বা এটার গ্রহণযোগ্যতা নষ্ট হয়, সেটার বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এর যে তাৎপর্য, সে তাৎপর্যটা কোথায় গিয়ে দাঁড়ায়? মানে আপনি প্রতিষ্ঠিত যে সমস্ত দলগুলো রয়েছে, বিএনপির কথা বলি, তার নিজের এজেন্ডা রয়েছে, তাই না, নিজের কর্মসূচি রয়েছে, তার 31 দফা আগে থেকে আছে, সে আগে দেশ পরিচালনা করছে, বিরোধী দলে ছিল, তার তো কর্মসূচি আছে। জামাত সহযোগী হিসাবে ছিল বা অন্য দলের সঙ্গে সে জোটবদ্ধ হয়ে করেছে, নিজেও করেছে, তার অনেক পুরনো কর্মসূচি বিভিন্ন সময় আছে। যারাই অংশগ্রহণ করেছিলেন পুরনো দল, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো কর্মসূচি আছে। এমনকি এনসিপির আগে তৈরি হয়েছে অপেক্ষাকৃত ছোট বা নতুন দল, তাদেরও কিছু না কিছু কর্মসূচির সঙ্গে আমরা পরিচিত বিভিন্নভাবে। কিন্তু এই যে সংস্কারগুলো করতে হবে এবং কি কি চাই সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে, সেটা তো দাবিটা তাদের দিক থেকেই আমরা অন্তত প্রথমে পেয়েছি। সেখানে তারাই যদি স্বাক্ষর না করেন তাহলে এটার যে তাৎপর্য, শব্দটাই আমি বলছি, কারণ এই শব্দগুলো খুব কঠিন বলাটা, যেটা এটার লেজিটিমেসি কি, এগুলো বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, কারণ আইনগত বৈধতা এক জিনিস, গণবৈধতা আর এক জিনিস। এটা যেটা গুরুত্বপূর্ণ এখানে যে বলা ছিল যে তারা যে কোনো সময় স্বাক্ষর করতে পারবেন যারা, যেমন
বাম সংগঠনগুলো তাদের বক্তব্য তারা দিয়েছেন যে কেন তারা করবেন না, সেটা কয়েকটা ইস্যু তাদের আছে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো অন্য খুব বেশি আলোচনা নাই, দ্বিমত নেই, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু এরা যে গণভোটের একটা প্রসঙ্গ তাদের দিক থেকে ছিল এবং আইনি বৈধতার একটা ছিল, আইনি বৈধতার বক্তব্য কিন্তু আরো অনেকের ছিল, কিন্তু দেখা গেছে তারা সেখান থেকে অনেকটা সরে এসেছেন। এবং যেহেতু তফসিল হচ্ছে সেই অর্থেই যদি বলি যে এইটুকু এখন একটা সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, গণভোটে একাধিক প্রশ্ন থাকবে, এ নিয়েও আমরা যথেষ্ট আলোচনা করেছি যে একটা প্রশ্ন থাকবে না, চারটা হলে, বা যাই হোক একটা ব্যবস্থা তো হচ্ছে। তো যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে যারা এই বিষয়টা তুললেন, যারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন এবং আমরা দীর্ঘ সময় ব্যাপী যে আলাপ আলোচনা করলাম, আমার তো মনে পড়ে না যে আমাদের জানা ইতিহাসে খুব বড় বড় বিপ্লব পরবর্তী সময় এত সময় দেওয়া হয়েছে কোনোদিন আলোচনায়। যদি অনেক পুরনো যান, এখনকার দিনে তো আর কেউ বলশেবিক বিপ্লব নিয়ে আলোচনা করে না, বা ইরানের বিপ্লব বলেন, কিউবার, আরো তো কত বিপ্লব আপনি আপনার সাংবাদিক জীবনেও অন্তত পেয়েছেন। এত এত সপ্তাহ মাস আমরা দেখিনি, এত গভীর আলোচনায় আমরা নিমগ্ন হতে দেখিনি। তো এত কিছু করে আপনি যদি চেতনাগতভাবে যারা এটা ধারণ করেছেন, বলেছেন, স্বাক্ষর না করেন, আমি আগেই বলে রেখেছি যে এটা উন্মুক্ত রাখা হয়েছে যে তারা যে কোনো সময় স্বাক্ষর করলে সরকার সেটা ব্যবস্থা করবেন বা আনুষ্ঠানিকতা দেখবেন। কিন্তু তফসিল যখনই ঘোষণা হয়ে যাবে আগামীকাল বা পরশু যখনই হোক, তার মানেই তো আপনি গণভোট এবং নির্বাচন এটাকে মেনে নিচ্ছেন, তো ওই বিষয়ে তো আর আলাদা আলোচনার সেখানে সুযোগ থাকে না। মানে এটা মানে কি বলা হয় কি দিয়ে আর কোনো আকর্ষণই থাকে না, আকর্ষণ থাকে এবং সুযোগও অনেকটা রহিত হয়ে আসে। সুযোগ হয়তো থাকলেও থাকতে পারে, যেটা বলেছে থাকলেও থাকতে পারে, কিন্তু সেই সুযোগটা কতটা তাৎপর্য বহন করবে আবারও ওই প্রশ্ন উঠবে। এবং আইনি বৈধতা নিয়েও আর নতুন করে আলোচনা করাটা কতটা জনসমর্থন পাবে, কতটা গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে, বা আপনি আমি এটা নিয়ে আলোচনা করব, কারণ সে প্রশ্ন তো মোটামুটি একটা অবস্থানে এসেই দলগুলো নির্বাচনে যাচ্ছে। তারা তো আবার 3 দলের যে একটা জোট গঠন করেছেন, তারা তো মানে নির্বাচনের সময় তারা ভোটে যাবেন, ভোটে যাওয়ার পরে তারা তো জনগণকে বলবেন যে আপনারা ভোট দেন, গণভোটে অংশ নেন, এই তো কিভাবে বলবেন? তারা নিজেরাই তো এটা বিশ্বাস করেন। আপনি তফসিল ঘটনার পরে আপনি যখন আপনার প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে দেবেন জমা, তার মানে তো আপনি মেনেই নিচ্ছেন গণভোট এবং সাধারণ নির্বাচন একই দিনে একই সময়, যেটা তাদের দাবির সঙ্গে মেলে না, তারা এটা আগে করবার কথা বলেছেন। এবং যে আইনি বৈধতা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটার একটা পর্যায়ে আনা হয়েছে যে এই সংস্কারগুলো, একটা গণভোটে প্রশ্নগুলো দেয়া হবে, তাছাড়া আমাদের কাছে বিস্তৃত নথিও আছে, এবং যেই সরকার গঠন করুক তারা কিভাবে বাস্তবায়ন করবে, কতদিনে বাস্তবায়ন করবে, তারও একটা রূপরেখা দেওয়া হয়েছে। তো আপনি সবকিছুর মধ্যে ঢুকে তো আপনি নতুন করে গণভোটের প্রসঙ্গ তুলতে পারবেন না, এবং আইনি বৈধতার প্রসঙ্গ তোলাটাও কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ আপনি তো এই সম্মতি দিচ্ছেন যে এই নির্বাচনের পরে যে সরকার আসবে তারা এইভাবে এটা করবে, না করলে কতদিনে এটা স্বয়ংক্রিয়ভাবে হবে বা ইত্যাদি ইত্যাদি কি করে হবে। মানে সবকিছু মিলে আমার মনে হয় যে এই আলোচনাটা এইভাবে সংক্ষেপ করে আনা যায় যে যারাই প্রস্তাবটা তুললেন তারাই তাদের প্রস্তাবের তাৎপর্য রাখতে সক্ষম হলেন কিনা, বা পরবর্তীতেও যদি তারা মত পরিবর্তন করেন সেক্ষেত্রে আর আগের তাৎপর্য থাকে কিনা। অর্থাৎ দিনের শেষে দাঁড়াচ্ছে যে যতটুকুন আমরা আসলে পরিবর্তনের দিকে মন দিই, যতটুকুন আমরা নৈতিক পরিবর্তনের কথা বলি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলি, ততটা সম্ভবত তার থেকে আমরা অনেক বেশি আগ্রহী রাজনৈতিক পদ, রাজনৈতিক অবস্থান তৈরি করতে। যদি তাতেই তরুণরা মনে করেন যে তাদের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে, তাহলে আমরাও তাকে স্বাগত জানাবো, কিন্তু সেটা খুব কঠিন হয়ে পড়বে। সংস্কারের অবস্থাই বাকি। আমরা তো যদি 90-এর পর থেকে ধরি তাহলে এই ধরনের আনুষ্ঠানিক সংস্কারের দুটো প্রস্তুতি দেখেছি। 90-এর পরে একটা প্রস্তুতি দেখেছিলাম, যদি এই প্রস্তুতির কাছে সেটা যথেষ্ট সীমিত, কিন্তু একটা প্রস্তুতি ছিল এবং সেটার আনুষ্ঠানিকভাবে একত্রিত করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল, এবং নির্বাচিত সরকারকে সেটা দেওয়া হয়েছিল যে তারা এটা বাস্তবায়ন করবেন। কিছু যে তারা করেননি তা না, কিছু করেছেন, অধিকাংশই করা হয়নি, এবং দলগুলো তাদের মতো করে কর্মসূচি তৈরি করেছে। আর এরপরে আমরা অনেক দশক পরে আবার এই বিশাল প্রস্তুতি, এবং এই প্রস্তুতি একটা বড় আত্মত্যাগের পরে, মানে এত মানুষের জীবন হতাহত সবকিছুর পরে আপনি একটা সুযোগ পেয়েছিলেন যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এবং গুরুত্বপূর্ণ আপনি সংবিধানের মতো জায়গায় নিয়ে আলোচনা করছেন, কাজ করছেন, আরও তো অসংখ্য বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, এবং যে শব্দগুলো আমরা শুনেছিলাম, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, এখন ইদানিং শুনি না। এখন
এই যতগুলো প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেগুলো বলা হয়েছিল যে নির্বাহী আদেশেই সম্ভব, তাহলে তো আমাদের তার একটা খতিয়ান নিতে হবে যে কতগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়েছে, কতগুলো করা যায়নি। পরের সরকারের হাতে যেগুলোর জন্য সংবিধান বা সংসদ দরকার বা মেজরিটি দরকার, সেটা তো আলাদা আছে। এর মধ্যে যেমন ধরুন আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি, যদি গণমাধ্যম সংস্কারের প্রশ্নগুলোও বলি, দেখুন একটা কমিশন যখন কোনো সংস্কার প্রস্তাব দেয়, সুপারিশ, তার সবকিছুই যে 100% বাস্তবায়নযোগ্য এটা আমি মনে করি না। এটা হয় না, এটা কখনোই হয় না, কিন্তু কিছু তো বাস্তবায়নযোগ্য। আবার যেগুলো বাস্তবায়নযোগ্য তার সবকিছু হয়তো একটা অরাজনৈতিক সরকার করে না, কিন্তু একটা পরিবর্তন যে শুরু করেছেন আপনি, সেই পরিবর্তনের একটা লক্ষণ দেখতে হবে যে আমি কাজ কিছু আরম্ভ করলাম। সেটা কিন্তু আমরা গণমাধ্যমের প্রসঙ্গ যদি বলি, দৃশ্যমান কিছুই নেই। আপনি দুদকের ক্ষেত্রে দেখেন, গণমাধ্যমের প্রতিবেদনও ছাপা হয়েছে বেশ কয়েকদিন, যে দুদকের যে প্রস্তাবগুলো করা হয়েছিল কোনোটা কাটছাট করা হচ্ছে, কোনোটার শিরোনাম থেকে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দেওয়া শুধু না, তার সঙ্গে ওই কর্মসূচি বা কর্মপরিধিও সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে আলোচনাগুলো হয়েছে এবং যেগুলো যতটুকু গ্রহণ করা যায় সেগুলো পরিবর্তন হচ্ছে, অথবা যে সুপারিশগুলো যাচ্ছে সেটার খুব একটা নড়চড়, সেটা দেখা মানে গতিশীলতা দেখা যাচ্ছে না। আমরা স্বীকার করি যে কিছু দৃশ্যমান অগ্রগতি হয়েছে ব্যাংকিং সেক্টরে, যদি বলি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে, সেখানে কাজ করছেন, সেখানে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিছু ভালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যক্তির উপরেও নির্ভর করে যে ব্যক্তিরা সেখানে কিন্তু সংস্কার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কিন্তু খুব দুঃখ করে বলেছেন যে কি হলো। সেটা গণমাধ্যমে উদ্ধৃত হয়েছে, আমি নিজেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলাম, এবং আপনি যেহেতু প্রসঙ্গই তুললেন, তিনি নিজেও একটা কমিশনের প্রধান ছিলেন, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা নিয়ে গত 15-20 বছর আমরা আলোচনা করেছি, সুশাসনের সঙ্গে যুক্ত, দুর্নীতি বিরোধের সঙ্গে যুক্ত, এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে তো আর আমাদের দীর্ঘ বক্তৃতা দেওয়ার প্রয়োজন নাই। এবং সেখানে যেভাবে বিধিবিধানগুলো সংক্ষিপ্ত করা হচ্ছে, কর্মপরিধিকে সীমিত করা হচ্ছে, তাহলে তো খুব বেশি আগের চাইতে আপনি নতুন কিছু সেখানে সংযোজন করতে পারবেন বলে মনে হয় না। এবং আপনি যদি ওই পর্যালোচনার জায়গাটাই সেখানে না রাখেন, তাহলে শুধুমাত্র আপনি কিছু তদারকি করলেন, কিছু বাস্তবায়ন করলেন, পর্যালোচনার জায়গাটাই তো বাদ। তো উনি, আপনি যে ধরনের প্রশ্ন করলেন, অনেকটা সেই অনুরণনই তার বক্তব্যে পাওয়া যায়, দুঃখ প্রকাশ করেছেন। এবং একটু যদি আলংকারিকভাবে বলা হয় যে অন্য 90-এর পরে তো অন্তত রাজনৈতিক সরকার পর্যন্ত ওই কয়েকটা ভলিউম হাতে পড়েছিল, তারা বাস্তবায়ন করুন বা না করুন, কিন্তু এবার যদি আগেই ধুলা জমে, রাজনৈতিক সরকারের আগেই যদি সেগুলো অকার্যকর হয়ে পড়ে, তাহলে আমাদের জন্য খুব দুঃখের এবং বেদনার হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের উনিও বেশ কয়েকবার একাধিকবার বলার চেষ্টা করেছেন, বলেছেন তো কোনো কিছুই না, এবং উনি টাস্কফোর্সের প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন যে সেখানেও যে বাস্তবায়নযোগ্য যে বিষয়গুলো ছিল, আমরা প্রত্যেকেই বলবার চেষ্টা করেছে আমাদের ক্ষুদ্র পরিসরে, যে যেগুলো বাস্তবায়নযোগ্য, যার জন্য বড় রাজনৈতিক সম্মতির প্রয়োজন নেই, বড় আপনার সংসদে যাওয়ার প্রয়োজন নেই, বা রাজনৈতিক সরকার আসার প্রয়োজন নেই, এগুলো নির্বাহী আদেশে বিতর্কহীনভাবেই প্রায় কাজগুলো করা যায়, সেগুলো করতে পারলে ভালো হতো। কারণ যে কোনো রাজনৈতিক সরকারের কিন্তু আরও অগ্রাধিকার তৈরি হয়, তার যেমন কাজের সুবিধা তৈরি হয়, যথেষ্ট জন ম্যান্ডেট নিয়ে আসে, একই সঙ্গে কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়, কারণ তাকে এই সরকারের তো সেই সুযোগটা ছিল যে তাকে কেউ ধরছে না, বাঁচছে না, এবং তাকে রাজনৈতিকভাবে কোথাও তিনি বাধা পড়ে নাই বা তারা বাধা পড়ে নাই। সেখানে এর মধ্যে একটা মানে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেটা হচ্ছে গণভোট। গণভোটে যদি অন্যরকম রেজাল্ট হয় তাহলে কি হবে? সেটা আবার একটা বড় দার্শনিক প্রশ্ন। একটা উত্তর তো হতে পারে তাহলে তো এখানেই থেমে গেল, তাহলে এটার বিপজ্জনক। আর এটার যদি আশাব্যঞ্জক উত্তর আমরা দিই, তাহলে এরকম দাঁড়াবে যে যাই হোক, তারপরেও যেগুলোতে তার একমত হয়েছে, আমরা শেষেরটাই আশা করতে চাই, আমরা সেটাই আশা করছি যে অন্তত যদি এটা কোনো কারণে আপাতত থেমেও যায়, অর্থাৎ ওই ইস্যুসগুলো জনমত পেল না, আর সেক্ষেত্রেও তারা যেগুলোতে একমত হয়েছেন বা একমত হননি, সেটাও তাদের রাজনৈতিক প্রজ্ঞা অনুযায়ী, সদিচ্ছা অনুযায়ী তারা আলোচনা করতে পারেন, সুযোগ তৈরি করতে পারেন, সেই সুযোগ থাকবে। কিন্তু এত আয়োজন করে একটা গণভোট, এবং সেটা আমরা এখনই সমালোচনার মুখর নাও হই, কিন্তু হয়তো আপনি একটা সম্ভাবনার কথা বলছেন, এই কারণে যে সংস্কার প্রস্তাবগুলোরই যখন এই ধীরগতি, স্থবিরতা,
তখন অন্যগুলোর সাফল্য নিয়েও তো প্রশ্ন করা যেতেই পারে। ওয়েল, অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমার দেশে একটা শিরোনাম হচ্ছে পোশাক খাতে রক্তক্ষরণ। আপনি জানেন যে বাংলাদেশের পোশাক খাত এই সাম্প্রতিক পরিবর্তনের পর থেকেই কিন্তু একটা অন্যরকম অবস্থার মধ্যে আছে। অনেকগুলো কয়েকশো বন্ধ হয়ে গেছে অলরেডি। তো যে কারণে শ্রমিক বেকার হচ্ছে, তারপরে আর্থিক সংকট তো অনেক চরমে পৌঁছেছে। তারপরে এই অবস্থায় রপ্তানি বাণিজ্যেও কিন্তু একটা ধাক্কা লাগবে। প্লাস একবার যদি আমরা বাজার হারাই তাহলে কিন্তু দ্বিতীয়বার আমরা পাবো না। কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে মানে কিতে বড় বড় কিতে গেলে পরে কিতে দেখা যেত যে প্রত্যেকটাতেই মেড ইন বাংলাদেশ, শার্ট বলেন, সোয়েটার বলেন, সব কিছু। এখন কিন্তু এই সাউথ এশিয়া না, মানে ইস্ট এশিয়ার অনেক দেশ কিন্তু ভিয়েতনাম অনেক দেশ ঢুকে, এমনকি কম্বোডিয়াও ঢুকে পড়েছে। বিপদটা কিন্তু আমাদের সামনে আছে। এখন আমি পুরো প্রতিবেদনটি পড়িনি এবং যতটুকু ধারণা করছি বা আপনার কথা শুনে যে একটা ইস্যু তো আছেই, আপনি যেটা বললেন যে একটা স্থবিরতা তো তৈরি হয়েছে এবং অনেকেই এটা আগের মতো পরিচালনা করতে সক্ষম হচ্ছেন না। অনেক মালিকেও হয়তো বিশেষ অবস্থার কারণে পারছেন না, কারণ একটা রাজনৈতিক অর্থনীতিও আছে এবং পরিবর্তনের কারণেও তার একটা প্রভাব সেখানে পড়েছে। এটা যেমন বাস্তবতা, একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন না হলেও তো আগ্রহ এবং বিনিয়োগ আসবে না, এবং সেটাও তো সঠিক বিভিন্ন ক্ষেত্রে। এবং আমার একটা ধারণা যে নির্বাচন তফসিলটা হলে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে হয়তো এক ধরনের গতিশীলতা আসার একটা সম্ভাবনা রয়েছে, সেটা একটা দিক। আর আপনি যে বাজারের কথা বললেন, সে আলোচনা তো দীর্ঘদিন ধরেই করা হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কতদিন এভাবে ধরে রাখতে পারবো। যদিও মাঝে দেখা গেছে যে ইউরোপিয়ান বাজারটাতে ভালো করছেন আমাদের তৈরি পোশাক বা এই ধরনের খাতগুলো, যে সেখানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দুটোরই যদি আপনি রাজনীতি দেখেন, বিশ্ব রাজনীতি দেখেন, এই মুহূর্তে হয়তো আপনি ক্রয়াদেশ কিছু বেশি পাচ্ছেন আপেক্ষিকভাবে, বা আপাতত মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অতটা ক্ষতি, যতটা আমরা মনে করেছিলাম ততটা ক্ষতি হচ্ছে না। কিন্তু দুটো জায়গায় কিন্তু একটা গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে একটা বড় রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যেভাবে আমরা পোশাক সেখানে পাঠাতে পারতাম বিদেশ থেকে নেওয়া, এই এখন যে প্রশাসন আছে এবং এখন যে অর্থনৈতিক কাঠামো তারা গড়ে তুলতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, নিজস্ব উৎপাদন, নিজস্ব পদ্ধতির ব্যবস্থা, যদি সেটা খুব কঠিন আবার ওই পর্যায়ে ফিরে আসা, তাতে কিন্তু বাংলাদেশের এই যে অপেক্ষাকৃত সস্তা শ্রমভিত্তিক যে তৈরি পোশাক দিতে পারি আমরা প্রতিযোগিতামূলক দামে, সেটা যে খুব বেশি সুবিধা পাবে এটা বলা যায় না। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা জানেন, আপনি অনেক সুবিধা হারাবেন, সেটা আপনাকে প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। এবং আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের কথা বলেন, ভিয়েতনামের অনেক ধরনের পোশাক, বা আমি বহুমুখী বলছি, শুধু জামা বা প্যান্ট না, আরও অনেক ধরনের শীতবস্ত্র, সেগুলো আসলেই বেড়েছে। আমি আমার গত মাসের অভিজ্ঞতা থেকেও দেখছি যে একটা ফ্লিস, এখন তো ফল চলে আসছে, ঠান্ডা, সেগুলো কিন্তু এখন আর খালি শুধু বাংলাদেশ না, সেটা নাই। এখন দক্ষিণ পূর্ব মানে ভিয়েতনামের, ইন্দোনেশিয়ার পাওয়া যাচ্ছে, ভিয়েতনামের পাওয়া যাচ্ছে। একটা বিষয় এখানে আমার কাছে কিছুটা চোখে পড়েছে, আমি এটাকে অর্থনীতির চোখ দিয়ে বলছি না, সাধারণভাবে, যে আমরা যেটা একসময় বলছিলাম যে দাম কিছুটা বাড়লে মার্কিন ক্রেতারা এটা কিনবেন কিনা, সেটা বোধহয় আবার সঠিক না। কারণ আমি দামের যতটুকু আমার যাওয়া আসার অভিজ্ঞতায় দেখছি যে দাম বাড়লেও সেগুলো কিনছে, যথেষ্ট দাম বেড়েছে শীতবস্ত্র অন্যান্যগুলোর, সেটা আর একটা মাত্রা। ইউরোপের ক্ষেত্রে, ইউরোপ এখন যেভাবে যুদ্ধ, বিভিন্ন রকম ঝুঁকি, আপনি ইউক্রেন থেকে শুরু করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, এবং নিরাপত্তা খাতে তার যে ব্যয় বাড়বে, এবং সেটা কিন্তু জীবন জীবিকার উপরেও তার প্রভাব পড়বে। সবকিছু তো পারস্পরিক। তবে এখনই যে আমরা ইউরোপের বাজার পাচ্ছি দেখে ভবিষ্যতে পাবো, এটা আপনি জোর দিয়ে বলতে পারেন না। তো আরও বিকল্প বাজারে নিশ্চয়ই আমাদের যারা বিনিয়োগকারী ব্যবসায়ী পরিচালকরা আছেন তারা চিন্তা করছেন। জাপান হতে পারে, অন্যান্য দেশ হতে পারে, উঠতি আরও অনেক দেশ আছে, এশিয়াতেই একাধিক দেশ আছে যাদের ওই সক্ষমতা আছে উন্নত দেশের মতো। কোনো কোনো ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের থেকে বেশি, কোরিয়া যদি বলি, জাপান বলি, বা আরও দেশগুলো, সেগুলো আমার মনে হয় যে দেখা প্রয়োজন। সো এই তিন বিষয়, একটা রাজনীতির সঙ্গে যুক্ত, সেটা তো পরিস্থিতিটা পরিবর্তন হবে, অবস্থা যেটা বললেন, আর কিছু তো ভবিষ্যতের বিষয় যুক্তই। সেই মূলে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে মানবাধিকার লঙ্ঘন পদে পদে। এই আলোচনা কিন্তু গত কয়েকদিন ধরে হচ্ছে, এবং আজকে যে দুর্নীতি বিরোধী যে দিবস ছিল, সেখানেও সাংবাদিকতার প্রসঙ্গ যখন আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমা কিন্তু থামেনি,
আপনি যদি সাংবাদিক হিসাবে ধরেন একটা, জি। আমি যদি একটা এন্টিটি হিসাবে ধরি, যে আপাতভাবে মনে হচ্ছে আপনি স্বাধীন মত প্রকাশ করছেন, কাজ করছেন, কিন্তু এটা একটা দিক। আপনি যদি তার নিরাপত্তার দিক দেখেন, তাহলে একটা হলো যে তার নিরাপত্তা, যেখানে তার ঝুঁকি আছে কিনা, সেখানে যথেষ্ট পরিমাণে ঝুঁকি এখনো বিদ্যমান আছে। তার শারীরিক থেকে শুরু করে হুমকি ধামকি এগুলো তো আছেই। হত্যা বা খুন হয়েছে এমন ঘটনাও আছে, আমরা আলোচনা করেছি। এর বাইরে মামলাও হয়েছে, এবং যথেষ্ট সংখ্যক আমরা মামলার উদাহরণ পাচ্ছি, পুরোনো আইনগুলো ব্যবহৃত হচ্ছে, এবং এর বাইরেও গ্রেপ্তার, অন্যান্য ইস্যুসগুলো তো আছেই। তো মানবাধিকার সংগঠনগুলোও কিন্তু সেগুলো তুলে ধরছেন যে এটা ওরকম একেবারে শূন্যের কোটায় কিন্তু যায়নি, সেটা তো যায়নি, বরং দুঃখজনক হলো যে নতুন করে মামলাগুলো কি করে হলো, এই নিবর্তনমূলক আইনে, কিংবা আমরা তাদের হুমকিগুলো ঠেকাতে পারছি না, তাদের জব সিকিউরিটিরও তেমন কোনো দৃশ্যমান, কারণ যদি আপনি অন্য সংস্কার সুপারিশগুলো বাস্তবায়ন না করেন তাহলে তো আপনি সেদিকে যেতে পারছেন না। তো সব কিছু মিলে আমি ওইভাবে শুধু দেখছি না যে একটা বৈশ্বিক মানবাধিকার সূচকে আপনি কয় পয়েন্ট উঠলেন আর কয় পয়েন্ট নামলেন। আমরা দেখুন, আমরা যতটুকু উঠি নামি তাতে বড় কোনো মূল্যবোধ এখানে যোগ করে না। আপনি 10% উঠলেন আর 10 যোগ, কিন্তু বাস্তবটা আপনাকে দেখতে হবে যে আপনি কি পর্যবেক্ষণ করছেন, আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি প্রতিদিন, এগুলো তো সবসময় সূচকে আপনার প্রতিফলিত হয় না। সেইটা তো আমাদের জন্য খুব হৃদয়ভঙ্গের ব্যাপার যে আমরা অন্যতম যে প্রত্যাশা ছিল যে মানবাধিকারের উন্নয়ন, আপনি যে পরিবর্তনটা চেয়েছিলেন আগের ব্যবস্থা থেকে, সেই তার তো অন্যতম কাজই ছিল যে মানবাধিকারের সেখানে একটা বড় অবস্থার উন্নতি হবে। আমরা যে আইনগুলো করব, আমরা যে সংবিধান সংস্কারের কথা বলছি, সেখানে মানবাধিকারকে আমরা সমুন্নত রাখবো, মানব মর্যাদাকে সমুন্নত রাখবো। আমরা যতগুলো আইন করব সেখানে মানবাধিকারকে সমুন্নত রাখবো, সেটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে হোক, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে, বা আমাদের নিজস্ব মূল্যবোধের ভিত্তিতে, এটা সাংবাদিকতা হোক, এটা চাকরির ক্ষেত্রে হোক, এটা সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সেইটাই যদি কেন্দ্রে না থাকে তাহলে আপনি কোথায় পরিবর্তনটা করছেন? আপনি যে অর্থনৈতিক পরিবর্তনের কথা বলছেন, যে অগ্রাধিকারের কথা বলছেন, বৈষম্য আপনি কমিয়ে আনার কথা বলছেন, সেটাও তো মানবাধিকারের অংশ। তো সুতরাং আপনি একটা বাদ দিয়ে বারবার আর একটাতে যাচ্ছেন, আপনি অন্য বস্তুগত সংস্কারে যাচ্ছেন, কিন্তু মানবাধিকারকে আপনি পেছনে ফিরে যাচ্ছেন। আপনি মানবাধিকারকে আবার আপনি অগ্রাধিকার দিচ্ছেন, আবার আপনি অর্থনৈতিক সংস্কারের দিকে যাচ্ছেন। তাহলে কার জন্য অর্থনীতি, কার জন্য সংস্কার? এটা তো একটা সামগ্রিক বিষয়, আপনাকে তো কেন্দ্রীয় একটা বিষয়ের উপর আলোকপাত করতে হবে। আমি মনে করি যে বড় রাজনৈতিক দর্শনের ব্যর্থতা যেটা ঘটলো এই সময়, সেটা হলো যে আমরা কোনো রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলাম, যে আমরা প্রধান কোন বিষয়টাকে সামনে রেখে এগোবো, মানবাধিকারকে, মানব মর্যাদাকে, কি একটা স্বাধীন দেশে এবং এত বড় একটা পরিবর্তনের পরে আমরা কি চাই? সম্ভবত সেই মৌলিক জায়গাতে আমরা বড় ঘাটতি রেখেছি। অতএব অনেক সংস্কারই করছি, আমরা এখনো প্রত্যাশা করি সংস্কার বাস্তবায়িত হবে, কিন্তু এটা যদি কেবল বস্তুগত সংস্কার বাস্তবায়ন হয়, তাহলে আমার মনে হয় না যে আমরা খুব বেশি জনমানুষকে কেন্দ্রে আনতে পারবো, বা খুব মানুষের প্রবেশাধিকার তৈরি করতে পারবো এবং সেই সুফল দিতে পারবো। হবে একটা অর্গানিক প্রসেস, একসময় হয়, আপনি কম বিনিয়োগ করেও জনশক্তি রপ্তানি করেছেন, একসময় কে বিনিয়োগ করেনি, এখন হয়তো এটা কাঠামোবদ্ধ। তারা আমাদেরকে একসময় রিমিটেন্স দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে, মানবাধিকারের বিনিময়ে তারা দিয়েছেন। তো ওরকম হয়তো একসময় হবে, কিন্তু সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা আমার মনে হয় যে আমরা শেষের দিকে, একটু ওই কথাগুলোই শেষ করবো, যে ব্রেখটের বিখ্যাত নাটক গ্যালিলিও, যে যখন এই একটা প্রসঙ্গে তার শিষ্যকে বলছেন যে তুমি অবস্থাটা ভেবে দেখো যে যখন ওষুধ আবিষ্কৃত হয়নি তখন কত কষ্ট পেয়ে রোগীরা মারা গেছেন, কিন্তু যদি ওষুধটা আবিষ্কার হতো তাহলে তাদের জন্য কতটা ভালো হতো। তো আমরা সবাই প্রত্যাশা করি যে একদিন এই পরিবর্তন হবে, মানুষ কেন্দ্রে আসবে, মানবাধিকার কেন্দ্রে আসবে, তার মূল্যবোধ কেন্দ্রে আসবে, কিন্তু ততদিন পর্যন্ত কি সকলে কষ্ট পাবে? তাহলে এই সংস্কার সেই একদিন কবে আসবে? আমার মনে হয় যে সেটা প্রলম্বিত যাতে না হয় সেই প্রত্যাশাই করি। দেখা যাক। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।